আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টসে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। মিয়ানমারের সংঘাতময় রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর দেয়ার জাতিসংঘের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ। তবে এই করিডোরের নিরাপত্তা সহ মানবিক সহায়তা কাঙ্ক্ষিত জনগোষ্ঠীর কাছে কিভাবে পৌঁছাবে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ বোঝাপড়া করবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। এই পর্যন্ত হচ্ছে আসল খবর, কিন্তু তারপর থেকে এই বিষয়টি নিয়ে মিয়ানমারকে যে আমরা যদি বলি মানবিক করিডোর দেয়া হচ্ছে, এই বিষয়টি নিয়ে দেয়ার আলোচনা চলছে। সেই বিষয়টি নিয়ে কিন্তু কাল থেকে নানা রকম আরও আলোচনা আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একরকম বলা হচ্ছে, আবার সরকারের পক্ষ থেকেও আমরা সুস্পষ্টভাবে দুটি মন্তব্য পেয়েছি, দুটি অবস্থান পেয়েছি। যদি এই বিষয়গুলি নিয়ে যে ধরনের একটা বিতর্ক বা যদি বলি আলোচনা, তিক্ত আলোচনা তৈরি হয়েছে, এই বিষয়গুলি নিয়েই আসলে আমরা আজকে কথা বলতে চাচ্ছি। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন এই বিষয়টি নিয়ে যিনি কাজ করছেন, আমাদের সেই প্রতিবেদক, আমাদের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট বশির আহমেদ। বশির, আপনাকে আজকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। কালকে একটা ফলপ্রসূ আলোচনা আসলে আমরা করেছি, আজকে আরেকটি বিষয়ের দিকে যাচ্ছি। শুরুতেই জানতে চাই, মিয়ানমারের ক্ষেত্রে যে মানবিক করিডোরটা আমরা বলছি, এটা আসলে কি? আপনি জানেন দীর্ঘদিন ধরে রাখাইনের যে পরিস্থিতি চলছে, একটা সংঘাতময় পরিস্থিতি, সংঘাতময় বলবো, এটা যুদ্ধ পরিস্থিতি চলছে, এবং সেখান থেকে লাখ লাখ রোহিঙ্গা কিন্তু সেখানে নির্যাতিত নিষ্পেষিত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, এবং সেখানে কিন্তু আরও অনেক রোহিঙ্গা কিন্তু এখনও বসবাস করে, শুধু রোহিঙ্গা না, অন্য জাতিগোষ্ঠীর লোকজনও সেখানে বসবাস করে, এবং দীর্ঘদিন সেখানে সংঘাত চলছে, এবং একসময় মিয়ানমার জান্তা এটা নিয়ন্ত্রণ করত। এখন কিন্তু সেখানে আরাকান আর্মি নামে একটি বিদ্রোহী গোষ্ঠী, তারা মিয়ানমার জান্তাকে ওখান থেকে হটিয়ে দিয়ে তারা এখন নিয়ন্ত্রণ নিয়েছে। এখানে মূলত বিষয় হচ্ছে যে সেখানে একটা মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ, যে তাদের বিশেষ করে যেহেতু খাদ্য সংকট সেখানে আছে, এবং অন্যান্য যে মানবিক সহায়তাগুলো লাগে একজন সাধারণ মানুষ চলার জন্য, সাধারণ মানুষকে বেঁচে থাকার জন্য, সেই ক্ষেত্রে জাতিসংঘের সাহায্য সেখানে প্রয়োজন। কিন্তু যেহেতু এটা একটা সংঘাতময় একটা পরিস্থিতি চলছে, সেখানে আসলে এই সাহায্যগুলো পৌঁছবে কীভাবে? এই জন্য জাতিসংঘ মনে করছে যে এটা বাংলাদেশের ভিতর দিয়ে যদি এই সাহায্যগুলো পৌঁছানো যায়, তাহলে এটা পৌঁছানো অনেকটা সহজ হবে। এই কারণে জাতিসংঘের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে অনুরোধ জানানো হয়েছে যে বাংলাদেশের টেরিটরি ব্যবহার করে যেন জাতিসংঘের এই মানবিক সহায়তা সেখানে পাঠানো যায়। এখানে একটা জিনিস আমি বলে রাখি, যে এর আগে যখন জান্তা নিয়ন্ত্রণ করতো রাখাইন স্টেটটি, তখন কিন্তু অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের ভিতর দিয়ে কিন্তু ঔষধসহ কিছু চিকিৎসা সরঞ্জাম জাতিসংঘের এই সহায়তাগুলো কিন্তু সেখানে পৌঁছেছে, মানবিক সহায়তা 2023 এবং 24 সালে, কিন্তু সেটা ছিল অনানুষ্ঠানিকভাবে। কিন্তু এখন জাতিসংঘ এই বিষয়টাকে আনুষ্ঠানিক পর্যায়ে নিয়ে যেতে চায়, তারা বাংলাদেশের এই টেরিটরি ইউজ করে সেখানে মানবিক সহায়তা পাঠাতে চায়, এবং এটা গুরুত্বপূর্ণ এই কারণে, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং জাতিসংঘ একটা পূর্বাভাস দিয়েছে যে খুব শিগগিরই সেখানে যদি মানবিক সহায়তা না পাঠানো যায়, তাহলে সেখানে হয়তো একটা দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করবে, এবং সেক্ষেত্রে নতুন করে সেখানে বাংলাদেশে যে রোহিঙ্গাদের ঢেউ চলেছে আগে, সেই ধরনের আর একটা পরিস্থিতির মুখোমুখি হতে পারে বাংলাদেশ। আমার মনে হয় বাংলাদেশ এই দিকটা বিবেচনা করে হয়তো এখানে ইতিবাচকভাবে হয়তো সাড়া দিয়েছে বা জাতিসংঘের সঙ্গে এখন কাজ করছে এটা নিয়ে। জাতিসংঘ বিষয়টার সাথে জড়িত, সেক্ষেত্রে আসলে অন্য অনেক প্রশ্ন আসারই সুযোগ নেই। তারপরও বিদেশি সহায়তা বাংলাদেশের রুট ব্যবহার করে তৃতীয় একটি দেশে যাবে, বিষয়টা তো এরকম। সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা বিষয়টি নিয়ে কি কোনো শঙ্কিত বা উদ্বিগ্ন হবার পরিস্থিতি আছে? দেখুন, এই ইস্যুটা নিয়ে কিন্তু সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। তিনি গতকাল তিনি কথা বলেছেন, এবং তিনি বেশি কিছু বলেননি, তিনি শুধু বলেছেন যে বাংলাদেশ নীতিগতভাবে এটা সম্মত হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল এটা নিয়ে, যেখানে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে কিনা, তিনি বিস্তারিত কিছু বলেননি, শুধু তিনি যেটা বলেছেন যে এটা মানবিক সহায়তা যাবে, খাদ্য সামগ্রী যাবে, এখানে কিন্তু অন্য কিছু তো যাবে না, তিনি এর বিষয়ে কিছু বলেননি। কিন্তু বাস্তবতা হচ্ছে অন্য, যারা নিরাপত্তা বিশ্লেষক আছেন, আমি কিন্তু কালকে রাতে কয়েকজনের সাথে কথা বলেছি এটা নিয়ে, বিশেষ করে জেনারেল মনিরুজ্জামান, তিনি এই নিরাপত্তা বিশ্লেষক এবং তিনি এগুলো নিয়েই কাজ করেন। তার যেটা বক্তব্য, নিরাপত্তা ঝুঁকি নিশ্চিতভাবে এখানে থেকে যায়, কারণ এটা তৃতীয়টা একটা দেশের সঙ্গে কিন্তু একটা আমরা যুক্ত হব সেখানে, এবং সেখানে সেই জায়গাটা কিন্তু একটা সংঘাতময় শুধু বলা যাবে, এটা যুদ্ধ পরিস্থিতি। এবং এখানে কিন্তু আর একটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু আমরা চাইলেই কিন্তু সেখানে যে মানবিক সহায়তা যাবে বিষয়টা এমন না। সেখানে যেমন মিয়ানমারটা এখনও সরকারিভাবে সেখানে শাসন করছে জান্তা, অথচ রাখাইন রাজ্য এখন কিন্তু পরোক্ষভাবে, পরোক্ষ না, এটা প্রত্যক্ষভাবে এখন শাসন করছে আরাকান আর্মি, এবং দুটো কিন্তু একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত।
সুতরাং তাদের ভিতরে কিন্তু একটা ঐক্যমত হতে হবে যে হ্যাঁ এখান থেকে যেন মানবিক সহায়তা ওখানে যেতে পারে, তাদের ব্যাপারে ঐক্যমত হতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাকে বলতে পারি যে মধ্যপ্রাচ্যে গাজায় যখন মানবিক সহায়তার বিষয়টা আসলো জাতিসংঘের মাধ্যমে, তখন কিন্তু হামাস এবং ইসরায়েল দুইজনই কিন্তু ঐক্যমতে পৌঁছাতে হয়েছে ওখানে যে হ্যাঁ মানবিক সহায়তা যাবে, তখন কিন্তু আসতে পেরেছে। সুতরাং নিরাপত্তার একটা ঝুঁকি থেকে যায়, যে কারণ এখানে যে কতদিন চলবে এই তারপরে এখানে যে যে রুটটা ব্যবহার হবে এই রুটের নিরাপত্তার বিষয়ে কিন্তু একটা প্রশ্ন, যে এটা কীভাবে হবে। মিয়ানমার এন্ডের যখন এই ত্রাণ সামগ্রীটা পৌঁছাবে, এটা তো একটা কাঙ্ক্ষিত মানুষের কাছে যে পৌঁছাবে তার নিশ্চয়তা কে দিবে? বাংলাদেশ কিন্তু ওই পয়েন্টটা বলেছে জাতিসংঘকে। আমরা যতদূর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্য কর্মকর্তা যখন কথা বলেছে, তারা কিন্তু এই বিষয়টাই তুলেছে যে বাংলাদেশ নিশ্চিত হতে চায় যে যাদের মানবিক সহায়তা প্রয়োজন হবে, এই সহায়তাটা যেন বাংলাদেশের টেরিটরি ব্যবহার করে যে সহায়তাগুলো সেখানে যাবে, এটা যেন ওই কাঙ্ক্ষিত মানুষের কাছে পৌঁছে যায়। এটা যেন কোনো বিদ্রোহী গোষ্ঠী হোক বা সেখানে সামরিক জান্তা হোক, তাদের কাছে যেন এটা না পৌঁছে যায়, এই বিষয়গুলো বাংলাদেশ নিশ্চিত হতে চাইছে। তাছাড়া আমরা এই ধরনের করিডোরের বিষয়টা কিন্তু সাউথ এশিয়াতে আমরা অন্য জায়গায় দেখি। যেমন পাকিস্তানের কথা যদি আমি বলি, সেখানে কিন্তু আফগানিস্তানে এই মানবিক সহায়তা পাঠানোর জন্য পাকিস্তানের ভিতর দিয়ে কিন্তু এই ধরনের জাতিসংঘের একটা করিডোর কিন্তু তারা দিয়েছে, কিন্তু তার রেজাল্ট যেটা, এটা কিন্তু খুব বেশি সুখকর হয়নি পাকিস্তানের জন্য। কারণ সেখানে মানবিক সহায়তার পাশাপাশি অন্য কিছু যেত, হ্যাঁ অন্য কিছু যেত, এবং পাকিস্তানের নিরাপত্তা কিন্তু হুমকির মুখে পড়েছে, এবং তারা কিন্তু ওই পরিস্থিতি থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি। সুতরাং এই বিষয়টা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। ফলে নিরাপত্তা ইস্যুটা আসলে খুব গুরুতরভাবেই থাকছে। কালকে দেখছিলাম যে এই বক্তব্যটা আসার পর পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে, তারপরেই কিন্তু বিএনপির ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের যে আমির, ওনারা দুইজনই প্রতিক্রিয়া দিয়েছেন, এবং ওনাদের দুইজনেরই আমি দেখলাম দুইজনের মধ্যে এক ধরনের সতর্ক প্রতিক্রিয়া আছে যে সরকার যদি এ ধরনের কিছু করতেই চায় তার আগে সবার সঙ্গে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিক। আমাদের কাছে কালকে যেটা আপনিও বললেন যে সরকার একটা আলোচনা চালাচ্ছে, এই পর্যায়ে আছে, এবং বাংলাদেশ মোটামুটি ইতিবাচক একটা মত দিয়েছে যেটা হতে পারে, কিন্তু একেবারে সিদ্ধান্ত জানিয়ে দেয়নি যে হচ্ছে বা শুরু হচ্ছে শিগগিরই। এই বিষয়টি নিয়ে কালকে থেকেই নানা মহলে আলোচনা আছে। আজকে যে আলোচনাটা আসলে আবার নতুন করে উস্কে উঠল, আমি বলবো আমাদের যে প্রেস সচিব আছেন তার একটি বক্তব্য ধরেই আলোচনাটি নতুন করে আবার হাওয়া পেয়েছে। উনি আজকে একটা আমাদের একটা সংবাদ মাধ্যমকে, দেশের একটা সংবাদ মাধ্যমকে স্পষ্ট করেই বলেছেন যে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে সরকার তথাকথিত কোট আনকোট মানব করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে কোনো আলোচনা করেনি। সরকার মনে করে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে। ওনার কথাটা আসলে কালকে একজন উপদেষ্টা যেটা বললেন, পররাষ্ট্র উপদেষ্টা যেটা বললেন, সেটার সঙ্গে কন্ট্রাডিক্ট করে। যে উপদেষ্টা এটা তো বলেন নাই অবশ্যই যে আমরা ওই ইয়েটার মধ্যে যাচ্ছি, কিন্তু নীতিগতভাবে আমরা এটার সঙ্গে একমত, এরকম একটা জানানো হয়েছে। এবং এটার পরও তো প্রসেস আছে, মিয়ানমারের মতামত, মিয়ানমারের আলোচনা, এবং আপনি বললেন যে রাখাইন আর্মি যারা ওখানকার নিয়ন্ত্রণে আছে তাদের সাথেও আলোচনার একটা ইস্যু আছে। ওনার এইভাবে মন্তব্য করা, আমরা তো একেবারে আমজনতা, ওনারা কি পরিস্থিতি নিয়ে কিভাবে মন্তব্য করেছেন আমরা জানি না। এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন, আপনি কাজ করছেন বিষয়টি নিয়ে? আমি দুইটা ইস্যু নিয়ে কথা বলবো। আপনি যেহেতু বিএনপি এবং জামাতের কথা তো এটা নিয়ে একটু বলে নিই। হ্যাঁ, বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল এই মুহূর্তে তারা এটা নিয়ে উদ্বেগ জানিয়েছে, তারা কথা বলেছে, এটা কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় রাজনৈতিক দল দুটোর পক্ষ থেকে এটা নিয়ে আরেকটু স্টাডি করা দরকার ছিল। যেমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বলেছেন যে আরাকান আর্মিকে আমরা করিডোর দেব। করিডোরটা আসলে আরাকান আর্মির জন্য নয়, করিডোরটা হচ্ছে সেখানে যারা মানবিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের সাহায্যের জন্য। সুতরাং হ্যাঁ, তাদের এই ইস্যুটা কিন্তু ভ্যালিড, যে আলোচনা দরকার আছে। ইস্যুটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই অন্তর্বর্তী সরকার একাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নেবে বিষয়টা, এমন আমি মনে করি না। আমি মনে করি এটা একটা বড় ইস্যু। সুতরাং এখানে বাংলাদেশের যত স্টেক হোল্ডার আছে সবার সাথে আলোচনা করা উচিত, সবার মতামত নিয়েই একটা চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া উচিত। তাহলেই হয়তো যে সিদ্ধান্তটা আসবে সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করাও অনেক সহজ হবে। এবার আসি সরকারের ভিতরে, আসলে এটা বলতে গেলে একটু অন্যভাবে বলতে হয়। সরকারের ভিতরে আমি সমন্বয়হীনতা দেখতে পাচ্ছি। কারণ যে পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলছে, পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু ডিটেলস কিছু বলেননি। তিনি শুধু বলেছেন যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, এর বেশি কিন্তু উনি কিছু বলেননি, কারণ এটা নিয়ে এখনও অনেক কিছু করার বাকি। বাট আজকে প্রেস সচিব তার ফেসবুক স্ট্যাটাসে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে যেটা বলেছেন, আমি অনেকটা অবাক হয়েছি। কারণ এটা সরাসরি কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার একদম বিপরীতমুখী। এবং সুতরাং এই বক্তব্য তিনি কেন দিয়েছেন আমি জানি না,
তবে আমি মনে হয় এই ধরনের বক্তব্য যে উপদেষ্টা একটা বলবেন, প্রেস সচিব একটা বলবেন, এই ধরনের বক্তব্য যাতে না হয়, কারণ এটাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। আর সাধারণ মানুষ যদি বিভ্রান্ত হয় তার ফলাফলটা কিন্তু ভালো না। এখানে আমি আরেকটা জিনিস একটু যোগ করি, প্রেস সচিব যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য দেওয়ার 3 ঘন্টা সম্ভবত পার হয়নি, তার আগেই রোহিঙ্গা বিষয় নিয়ে সরকারের যিনি একদম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি হচ্ছেন ডক্টর খলিলুর রহমান, তিনি রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, এবং একই সঙ্গে তিনি সম্প্রতি অন্য আরেকটা পোর্টফোলিও তিনি পেয়েছেন, তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সুতরাং তিনি কিন্তু একটা বিদেশি সংবাদ মাধ্যম এএফপিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এই ইস্যুতে। এটা সাক্ষাৎকারটা হয়তো ঘণ্টাখানিক আগে সম্ভবত বেরিয়েছে। সেখানে তিনি কিন্তু ক্যাটেগরিক্যালি তিনি বলেছেন যে আমরা জাতিসংঘের সাথে এই বিষয়টি নিয়ে কাজ করছি। শুধু জাতিসংঘ তিনি বলছেন অন্য স্টেক হোল্ডার যারা আছে সবার সাথে আমরা কাজ করছি। তবে তিনিও যেটা বলতে চাইছেন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, আলোচনা হবে, পর্যালোচনা হবে, তারপরে চূড়ান্ত একটা সিদ্ধান্তে আসবে। আর আরেকটা জিনিস আসলে এখানে একটু বলে রাখা দরকার যে বাংলাদেশ ইচ্ছা করলেই কিন্তু জাতিসংঘের এই অনুরোধটাকে একেবারে উড়িয়ে দিতে পারবে না আমার যেটা ধারণা। কারণ এই আপনি জানেন যে গত মাসে জাতিসংঘ মহাসচিব তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন এবং 4 দিন তিনি এখানে অবস্থান করেছেন, এবং এই প্রস্তাবটা কিন্তু সরাসরি জাতিসংঘ মহাসচিব দিয়েছেন। সুতরাং জাতিসংঘের সাথে কিন্তু আমাদের অনেক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু আছে, শুধু রোহিঙ্গা নয়, আরও অনেক কিছু আছে। সুতরাং আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আসলে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের সবার সাথে বসতে হবে, বাংলাদেশ সরকারকে, রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য যারা আমাদের সিকিউরিটি পার্সোনেল যারা আছে সবার সাথে বসে একটা ঐক্যমতের ভিত্তিতে ব্যাপারে একটা সিদ্ধান্তে আসা উচিত। কারণ আপনি জাতিসংঘের প্রস্তাবকে আপনি হঠাৎ করে আপনি না করতে পারবেন না। আমার মনে হয় সেই দিক বিবেচনা করে হয়তো সরকার ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছে। সরকার ইতিবাচক সিদ্ধান্তের কথা বলছে, আবার সরকারি যে মুখপাত্র তিনি একেবারে আলোচনার কথাই নাকচ করে দিলেন। আসলে সাধারণ মানুষ হিসেবে আমাদের কাছে যে বার্তাটা আসে সেটা খুব একটা ইতিবাচক হয় না, এবং আমরাও বিভ্রান্ত হই যে আসলে সরকার কি চাচ্ছে। সরকার একদিকে বলছে যে আমরা আলোচনা করছি, আমরা এই ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, হয়তো কার্যকর না কিন্তু একটা পজিটিভ সিদ্ধান্ত সরকার নিয়েছে। এবং আপনার কথা থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে এটা আমাদের স্বার্থের জন্য প্রয়োজন। যদি ওখানে দুর্ভিক্ষ শুরু হয় এবং আবার আরেকটা রোহিঙ্গার ঢল আমাদের এদিকে আসে, ইতিমধ্যেই 15-16 লাখ রোহিঙ্গা আমাদের এখানে আছে, এবং এটা নিয়ে বাংলাদেশ আসলে খানিকটা হলেও তো বিপর্যস্ত নানাভাবে, বিশাল বার্ডেন বাংলাদেশের জন্য। তারপরে যদি আরেকটা ঢল শুরু হয় তাহলে আমাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে কিনা। একটা অস্থিতিশীলতা পরিস্থিতির মধ্যে সার্বিকভাবে রোহিঙ্গা ইস্যু নিয়ে আছে। এর মধ্যে যদি সরকারের সর্বোচ্চ জায়গা থেকে এরকম একবার এক এক রকম মতামত আসে, দুপুরের দিকেই আমি প্রেস সচিবের মন্তব্যটি পড়ছিলাম, এবং তারপরে সন্ধ্যার দিকেই আবার এএফপিতে দেখলাম যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা যিনি রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ তিনি একটা মন্তব্য করলেন। একটা মন্তব্য না, তিনি বেশ বিস্তারিতভাবেই জিনিসটা বলেছেন যে বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আপনি একেবারে এই বিষয়ে আপনার মতামত কি, আপনি কি মনে করছেন বিষয়টিকে? যে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আসলে অ্যাভয়েড করা উচিত, কোনোভাবে এটা কাম্য নয়। কারণ এটা দেশের স্বার্থের জন্যই কিন্তু এটা বিপজ্জনক। কারণ দেখুন, রোহিঙ্গা ইস্যুটা এমন একটা ইস্যু, এটা কিন্তু আমাদের অভ্যন্তরীণ কোনো ইস্যু নয়, এটা একটা আন্তর্জাতিক ইস্যু, এবং এখানে কিন্তু জাতিসংঘ যুক্ত। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে আমার মনে হয় যে হয়তো প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই নির্ধারিত করে দেওয়া উচিত যে আসলে কে কথা বলবেন এই ইস্যুতে, বা কতটুকু বলা উচিত, কে বলবেন তো অবশ্যই, এবং কতটুকু বলা উচিত, কি বলছেন, কার কাছে গিয়ে কোন বার্তা পৌঁছাচ্ছে। এমনিতেই বিষয়টা তো আসলে সেনসিটিভ ইমোশনাল। এখানে শুধু জাতিসংঘ তো না, এখানে অনেক দেশের কিন্তু এখানে দৃষ্টি রয়েছে। এখানে আপনাকে একটা জিনিস এখন আমি বলতে পারি, আপনি জানেন কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে গেছেন। তারা যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, তারা কিন্তু এই ইস্যুটি জানতে চেয়েছেন যে ব্যাপারে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি কি। সুতরাং এখানে অনেক কিছু যুক্ত। সুতরাং আমাদের একটু সতর্ক হওয়া উচিত, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত কোনটা আসবে সেটা এন্ড অফ দ্য ডে আমরা আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো। কিন্তু এই বিষয়টা নিয়ে প্রেস সচিব এক ধরনের বলবেন, হাই রিপ্রেজেন্টেটিভ এক ধরনের বলবেন, পররাষ্ট্র উপদেষ্টা একরকম বলবেন। তবে এখানে এটা মোটেই কাম্য নয়। তবে আমি যেটা বলতে চাই যে ডক্টর খলিলুর রহমান এবং মোহাম্মদ তৌহিদ হোসেনের বক্তব্যের মধ্যে কিন্তু খুব বেশি কোনো পার্থক্য নেই, না একই লাইনে। হ্যাঁ, কিন্তু প্রেস সচিব কেন এটা বলেছেন আমার বোধগম্য হচ্ছে না। বশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। অনেক কিছু স্পষ্ট হয়ে গেল, জিনিসগুলি নিয়ে একটা ধোঁয়াশা তো ছিলই, করিডোর আসলে কিভাবে ব্যবহার করা হবে, এবং সর্বশেষ সরকারের মধ্যে যে এক ধরনের সমন্বয়হীনতা, সেই বিষয়গুলি স্পষ্ট হয়ে গেল।
চূড়ান্ত পর্যায়ে সরকার হয়তো সবার সাথে আলোচনা করে দেশে এবং দেশের বাইরে সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে এবং বাংলাদেশের জন্য ইতিবাচক কিছুই হবে, এটিও আমাদের সেটাই কাম্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল আবারও একই সময় আপনাদের সামনে হাজির হব আরেকটা কোনো ইস্যু নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।